দেখেন আজকে আমাদের টপিক হচ্ছে প্রাইভেসি প্রোটেকশন। এখান থেকে কোশ্চেন থাকবে মাস্ট বি, মিনিমাম একটা কোশ্চেন এখান থেকে পাবেন এই স্লাইড থেকে, ঠিক আছে? প্রাইভেসি প্রোটেকশন মানে কি? আপনারা যে কোনো কিছু অনলাইনে করেন সেখানে কিন্তু একটা ঘাটতি থেকেই যায়। অনলাইনে বিজনেস করেন, অনলাইনে আপনার একটা ইমেল খোলেন বা ফেসবুক চালান, আপনারা যাই করেন না কেন অনলাইন মানেই একটা সিকিউরিটির সমস্যা কিন্তু থেকেই যায়। সো এখান থেকে নিজেকে আপনি কিভাবে প্রোটেক্ট করবেন, আপনার ফাইলগুলোকে কিভাবে প্রোটেক্ট করবেন, আপনার বিজনেসকে কিভাবে প্রোটেক্ট করবেন। ধরেন আপনি একটা অনলাইন বিজনেস নতুন করে চালু করলেন, কিছুদিনের মধ্যে দেখলেন সেটা খুব গ্রো করছে। এখন কোনো একটা পক্ষ চাইলো আপনার ওই ফেসবুক পেজটা ভ্যানিশ করে দেবে একদম, মানে আপনার ফেসবুক পেজ যদি তারা নিয়ে নিতে পারে তাহলে তো আপনার ব্যবসায় কন্ট্রোল তারা নিতে পারবে। তো তারা খুব একটা টেকনোলজি ব্যবহার করে কি করলো, আপনার পেজটাকে হ্যাক করে নিয়ে গেল। এখন আপনার ধরেন এখানে অনেক বেশি ফলোয়ার ছিল, অনেক লাইক ছিল, অনেক এখানে আপনার কি বলে আপনার ক্রেতা এখানে অনেক বেশি ছিল, যেটা এই পেজ হারিয়ে যাওয়ার কারণে আপনার নষ্ট হয়ে গেল। সো এই যে ক্ষতিগুলো, এগুলো থেকে বাঁচার জন্য অনেকগুলো টেকনোলজি আমরা ইউজ করতে পারি। এবং টেকনোলজি ইউজ করার আগে সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিজেকে সাবধান হতে হবে। আপনি নিজের জায়গা থেকে যদি সাবধান থাকতে পারেন তাহলে হ্যাকিং এর শিকার আপনি কম হবেন। টেকনোলজি পরে ইউজ করবেন, কিন্তু কিছু সাবধানতা নিজের ভেতর থেকে দরকার আছে, সেগুলো আগে করতে হবে, তারপর টেকনোলজি ইউজ করবেন। কি বলেছে দেখেন, প্রাইভেসি প্রোটেকশন রেফার্স টু দ্য প্র্যাকটিসেস, পলিসিস এন্ড টেকনোলজিস ডিজাইনড টু সেফগার্ড ইন্ডিভিজুয়ালস পার্সোনাল ইনফরমেশন। দেখেন এখানে তিনটা কথা উল্লেখ করেছে। এই প্রাইভেসি প্রোটেকশন মানে একটা কম্বিনেশন। কম্বিনেশনটা কিসের? প্র্যাকটিস, পলিসিস এন্ড টেকনোলজিস। আপনি কিছু প্র্যাকটিস নিজে থেকে করবেন, কিছু অভ্যাসে প্র্যাকটিস করবেন যেটা আপনার এই প্রাইভেসি প্রোটেক্ট করতে সহায়তা করবে। এরপর দেখেন কিছু পলিসি, সেই পলিসিগুলো আপনি ফলো করবেন। এবং কিছু টেকনোলজি অলরেডি আছে, সেই টেকনোলজিগুলো আপনারা ইউজ করবেন নিজেদের প্রাইভেসির জন্য। এই তিনটা জিনিস মিলে কি হয়, একটা ইন্ডিভিজুয়ালকে অথবা একটা বিজনেসকে অথবা পার্সোনাল ইনফরমেশনকে সেভ করে। দ্যাট মিন্স প্রাইভেসি প্রোটেকশন। ক্লিয়ার? ওকে, মোস্ট ইম্পর্টেন্ট টপিক 5 প্রিন্সিপলস অফ প্রাইভেসি প্রোটেকশন। মার্ক করেন, এটাকে 5 স্টার করেন। আচ্ছা দেখেন প্রথম প্রিন্সিপালটা, নোটিস অর awareness. Organization must notify individuals about the collection and use of their personal data. ধরেন আপনি একটা অর্গানাইজেশন চালান, এখন আপনার যে প্রাইভেসি প্রোটেকশনের যে পলিসিগুলো, আপনার প্রাইভেসি প্রোটেকশনের যেই কোডগুলো আপনি ফলো করেন, যে টেকনোলজি আপনি ইউজ করেন, প্রত্যেকটা জিনিস প্রথমে কাকে জানাতে হবে? আপনার এমপ্লয়িকে জানাতে হবে, আপনার স্টেক হোল্ডারদের জানাতে হবে, আপনি যাদের সাথে কাজ করবেন, ইভেন আপনার যারা বায়ার, আপনি তাদেরকেও আপনার প্রাইভেসি প্রোটেকশন সম্পর্কে জানাতে হবে। ধরেন আপনি আপনার বায়ার থেকে তাদের ইনফরমেশন কালেক্ট করবেন, তখন অবশ্যই তাদেরকে জানিয়ে দিতে হবে যে আপনি তাদের ইনফরমেশন অন্য কোনো কাজে ব্যবহার করবেন না, আপনি তাদের ইনফরমেশন গোপনীয় রাখবেন এবং এটা অন্য কোনো পক্ষের কাছে আপনি সেল করবেন না। এটা কিন্তু আপনি কনফার্ম করে, এনশিওর করে তারপরে তার থেকে ডেটাটা নিচ্ছেন। এবং আপনার যে কর্মচারী থাকবে বা এমপ্লয়ি থাকবে অথবা আদার্স যত ইন্ডিভিজুয়াল থাকবে, সবাইকে আপনাকে এনশিওর করতে হবে যে আপনার অর্গানাইজেশন কোন পলিসি ফলো করে এই প্রাইভেসি প্রোটেকশনের জন্য, কার থেকে সে ডাটা নিতে পারবে, কাকে সে ডেটা দিতে পারবে, কোথায় সে সংরক্ষণ করবে। দেখবেন অনেক অর্গানাইজেশনে আপনি চাইলেও পেন ড্রাইভ ইউজ করতে পারবেন না। আপনি চাইলেও তাদের পিসিতে, বিশেষ করে ব্যাংকে এরকম হয়, আপনি চাইলেও ব্যাংকের পিসিগুলোতে কোনো পেন ড্রাইভ ইউজ করতে পারবেন না। পেন ড্রাইভ দিয়ে ফাইল আনা নেওয়া করতে পারবেন না। আপনার ফাইল আনা নেওয়া করতে হবে একটা কম্পিউটার থেকে আপনি আরেকটা কম্পিউটার ইমেইলের মাধ্যমে পাঠাবেন বা অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে পাঠাবেন, কিন্তু কোনোভাবে আপনি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন, যা করেন, কিন্তু আপনি কোনোভাবে এই পেন ড্রাইভ ইউজ করতে পারবেন না। পেন ড্রাইভ ইউজ করলে আপনার একটা সন্দেহ থেকে যাবে আপনি ওখান থেকে কোনো ফাইল নিচ্ছেন কিনা। এই কারণে কোনো এমপ্লয়ি ওখানে পেন ড্রাইভ ইউজ করে না। আমি প্রাইম ব্যাংকে ছিলাম 3 মাস, তখন আমি দেখেছি কোনো ধরনের আপনার পেন ড্রাইভ ওখানে ইউজ করতে দেয় না। ঠিক আছে, এই একটা ইস্যু থাকে। তাহলে এটা কিন্তু তাদের একটা পলিসি, এটা তাদের পলিসি, এটা তাদের ইন্ডিভিজুয়ালদেরকে জানাতে হয়েছে যে আমাদের পলিসি এটা, আপনারা এখানে পেন ড্রাইভ ইউজ করতে পারবেন না। বুঝতে পেরেছেন? তাহলে প্রথম পলিসিটা কি? অ্যাওয়ারনেস। প্রথম পলিসিটা অ্যাওয়ারনেস। সেকেন্ড ওয়ান দেখেন, চয়েস অর কনসেন্ট। কনসেন্ট মানে কি? আপনি যাদের সাথে ডিল করছেন, আপনার যারা এমপ্লয়ি, আপনার যারা বায়ার, আপনার যারা সেলার, আপনার যারা সাপ্লায়ার, যে কোনো পক্ষ, তাদের কনসেন্ট আছে কিনা, তাদের মতামত আছে কিনা, আপনার
এই প্রাইভেসি প্রোটেকশনের যে পলিসিগুলো ফলো করেন সেটার প্রতি। দেখেন যখন কুকিজগুলো আসে, আপনারা যখন অনলাইনে গুগল করেন তখন কি হয়, সাইট থেকে কুকিজ বা পপ আপ চলে আসে না? তো ওখানে আপনাদেরকে যখন ক্লিক করেন তখন কি আসে, আই অ্যাগ্রি। কি লেখা আসে, আই অ্যাগ্রি। তো আপনি তাদের সাথে যদি অ্যাগ্রি করেন তাহলে অ্যাগ্রি বাটনে প্রেস করবেন, প্রেস করার পরে আপনি তাদের ওয়েবসাইটে আপনি ঢুকতে পারবেন। তাহলে কি, ওরা কিন্তু টেকনিক্যালি আপনার থেকে আপনার কনসেন্টটা নিয়ে নিচ্ছে, আপনি নিজে কনসেন্ট দিচ্ছেন, আপনার স্টোরেজ ওরা ইউজ করতে পারবে, আপনার মিডিয়া ওরা ইউজ করতে পারবে, আপনি ওদের মিডিয়া পারমিশন দিয়ে দিচ্ছেন নিজে থেকে। এই যে ধরেন আপনারা বিভিন্ন সফটওয়্যার চালান বা প্লে স্টোর থেকে যেগুলো ডাউনলোড করেন, সেগুলো যখন ইনস্টল করেন, ইনস্টল করার পরেই কি লেখা আসে, যখনই আপনি ওপেন করবেন তখনই দেখবেন যে আপনার পারমিশন চাচ্ছে, ফাইলের পারমিশন চাচ্ছে, আর কিছু না হোক স্টোরেজ পারমিশন চাবে। তো আপনি স্টোরেজ পারমিশন দিলে আপনি ওটা ইউজ করতে পারবেন না, তো পারবেন না। এখন ধরেন ওরা আপনার ডেটাকে কোনোভাবে মিসইউজ করলো, তখন তো তারা বলতেই পারে যে আপনি আমাকে অলরেডি অ্যাক্সেস দিয়ে দিয়েছেন, কনসেন্ট দিয়ে দিয়েছেন এটা ইউজ করার, তাই না? তো টেকনিক্যালি কিন্তু তারা কনসেন্ট নিয়ে নিচ্ছে। তাহলে সেকেন্ড প্রিন্সিপালটা কি, চয়েস অর কনসেন্ট। থার্ড ওয়ান দেখেন, অ্যাক্সেস অর পার্টিসিপেশন। দেখেন এই একটা মার্কার আমার হাতে, এখন আমি মার্কারটা কি করব, আমার পেজে আমি সেল করব। এই মার্কারের ছবিটা আমি আমার পেজে দিয়ে দিয়েছি। এখন এই মার্কারের যত ডিটেইলস আমার কি ছবির সাথে দিতে হবে না? কারণ আমি তো, আমার কাস্টমার কিভাবে বুঝবে যে এই মার্কারটা কি আমার পার্মানেন্ট মার্কার নাকি হচ্ছে আপনার টেম্পোরারি, বা এটা কি ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো হয়েছে, এটা কি ক্ষতিকর নাকি ভালো, এটার কালিটা আমার হাতে লাগলে কোনোভাবে কোনো ক্ষতি হবে কিনা, এই ডিটেইলসগুলো জানার জন্য কি আমার অবশ্যই মানে ওখানে ইনফরমেশন পেতে হবে। এখন এই যে দেখেন কি বলেছে, অ্যাক্সেস অর পার্টিসিপেশন। এইটা যখন আমি সেল করার জন্য বিজ্ঞাপনটা দিলাম তখন অবশ্যই আমাকে এই ইনফরমেশনগুলো অ্যাক্সেস করতে তাকে দিতে হবে, এই ইনফরমেশনগুলো অ্যাক্সেস করতে তাকে দিতে হবে। সে যদি ইনফরমেশন দেখতেই না পারে ক্লিক করে, তাহলে সে কিভাবে কিনবে? বুঝতে পেরেছেন? দেখেন কি বলেছে, ইন্ডিভিজুয়ালস শুড হ্যাভ দ্য রাইটস টু অ্যাক্সেস দ্য পার্সোনাল ডাটা অ্যান অর্গানাইজেশন হোল্ডস অ্যাবাউট দেম। দেখেন কি বলেছে, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের অধিকার আছে তার কোন ডেটাটা কোনো একটা অর্গানাইজেশন সংরক্ষণ করছে সেটা জানা, তাকে না জানিয়ে কোনোভাবে সংরক্ষণ করা যাবে না। এই যে আমি আপনাদেরকে বললাম যে যখন আমাদের কাছে বলে যে আমরা এগ্রি কিনা, তখন কি আমরা একটু পড়ে দেখি? আপনারা কি পড়ে দেখেন ওখানে কি বলে? অবশ্যই পড়ে দেখেন। দুই একজন পড়ে না দেখলেও চোখে পড়ে যে ওরা কি চায়, কিসের পারমিশন চায়। ওরা স্টোরেজের পারমিশন চায়, ক্যামেরার পারমিশন চায়, ফাইলের পারমিশন চায়, মাইক্রোফোনের পারমিশন চায়। সো এখন যে যার কাছ থেকে পারমিশন নিচ্ছে তার অবশ্যই জানার অধিকার আছে এই ডেটাগুলো সে কিভাবে ব্যবহার করবে। তখন কিন্তু আরো একটা জিনিস নিচে উল্লেখ থাকে, আপনারা একটু পড়ে দেখেন যে আপনার এই ডেটাটা অন্য কোনো জায়গায় ইউজ করা হবে না এবং এটা গোপনীয় থাকবে, এটা অন্য কোনো কাজে তারা ব্যবহার করবে না, এরকম একটা ছোট লেখা আসে, তারপর আপনারা ওটাকে এগ্রি করেন। ঠিক আছে? সো এটাও একটা প্রিন্সিপাল যে আপনার পার্টিসিপেট যারা থাকবে, পার্টিসিপেটর যারা থাকবে তাদের অবশ্যই এগুলো অ্যাক্সেস করার ক্ষমতা থাকতে হবে। ঠিক আছে? এবার দেখেন ইন্টিগ্রিটি অর সিকিউরিটি। অর্গানাইজেশন মাস্ট টেক responsible steps to ensure that the personal data they collect is accurate and secure. দেখেন আপনারা যখন অন্য কারো ডেটাটা কালেক্ট করবেন তখন অবশ্যই তাকে এনশিওর করতে হবে যে আপনার ডেটা আমার কাছে সিকিউর থাকবে। আমি এটা অন্য কোনো কোম্পানির কাছে সেল করব না। মাঝখানে মনে হয় আপনারা খেয়াল করেছেন যে অনেক সফটওয়্যার, বিশেষ করে হচ্ছে আপনার ভিডিও এডিটিং যে সফটওয়্যারগুলো, তার মধ্যে কয়েকটা নাম খুব ইয়ে হয়েছিল যে ওই সফটওয়্যারগুলো আপনারা ইউজ করবেন না, এই সফটওয়্যারগুলো হচ্ছে ডেটা ট্রান্সফার করে। মাঝখানে ভিডিও এডিটিং এর অনেকগুলো সফটওয়্যার নিয়ে এরকম কথা উঠেছিল। এবং শেয়ারিং ইউজ করেন না আপনারা, এই শেয়ারিং নিয়েও কিন্তু অনেক অনেক ধরনের ইস্যুস তৈরি হয়েছে। এই শেয়ারিং কোম্পানিও একসময় হচ্ছে এরকম এই যারা তাদের কাস্টমার তাদের ডেটা জনিত একটা সমস্যা ছিল। ঠিক আছে? সো এই জন্য অনেকে শেয়ারিং ব্যবহার করেনি, অনেকটা লং টাইম অনেকে শেয়ারিং ব্যবহার করেনি। আবার এই যে দেখবেন যে আরো কিছু সফটওয়্যার আমার এখন খেয়াল নেই, এই সফটওয়্যারগুলো ইউজ করলে হঠাৎ করে কিছু অ্যাড চলে আসে যে আপনি ক্লিক করতে না চাইলেও আপনি ভুলে ওখানে ক্লিক করে ফেলবেন। এবং অনেক সময় হয় কি, ওই ক্লিক সাইটগুলোতে কিছু ফিশিং সাইট থাকে, কিছু ফিশিং সাইট থাকে, আপনি ক্লিক দিলে এমন একটা জায়গায় চলে যাবেন আপনার আইডিটা চলে গেল, আপনার ইমেল আইডিটা চলে গেল, আর ইমেল আইডি যাওয়া মানে আপনার সব চলে যাওয়া। ঠিক আছে? সো ওই যে সিকিউরিটি সেটা আপনাকে দিতে হবে। আপনি যখন একটা সফটওয়্যার বানিয়েছেন, সেই সফটওয়্যারটা আপনি সেল করবেন, অবশ্যই আপনি সফটওয়্যার কোম্পানি হিসেবে আপনাকে সিকিউর করতে হবে যে আপনার কাস্টমারের যে ডেটা, আপনি যে ডেটা নিচ্ছেন সেই ডেটা কোনোভাবে অন্য কারোর কাছে আপনি দিবেন না। ঠিক
ঠিক আছে। লাস্ট ওয়ান দেখেন এনফোর্সমেন্ট অর রেড্রেস। এটা বলতে কি বুঝিয়েছে? দেয়ার মাস্ট বি mechanism in place to enforce privacy protection policies and provide redress to individuals whose rights have been violated. দেখেন এনফোর্সমেন্ট বলতে এখানে এমন একটা জিনিস বুঝিয়েছে, কোনোভাবে যদি কোনো ইন্ডিভিজুয়ালের রাইটস আপনি ভায়োলেট করে ফেলেন তখন আপনি কি করবেন। যদি আপনি কোনো ইন্ডিভিজুয়ালের রাইটস আপনি ভায়োলেট করে থাকেন, সেখানে একটা লিগ্যাল প্রসিডিউর কিন্তু আছে, সেটার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে মাস্ট বি। অথবা কি করতে হবে, আপনাকে এমন একটা মেকানিজম ফলো করতে হবে যাতে আপনি ওই কাস্টমারকে বোঝাতে পারেন যে না, তাদের ডেটা সেফ আছে। ধরেন কোনোভাবে মিস্টেক হয়ে গিয়েছে, কিন্তু আপনাকে সেটা এনশিওর করতে হবে যে তার ডাটা কিভাবে সেফ রাখা যায়। কারণ অনলাইন বিজনেস করতে গেলে অনেক ধরনের লিগ্যাল ইস্যুস আছে, সেখানে সেফটি এন্ড সিকিউরিটি খুব বড় একটা ইস্যু। আপনি যদি সেফটি এন্ড সিকিউরিটি রাখতে না পারেন, আপনি কোনোভাবে অনলাইন বিজনেস করতে পারবেন না। কারণ অনলাইন বিজনেস মানেই, ই কমার্স মানেই হচ্ছে আপনি গ্রাহকের ডেটাকে সেভ করবেন। গ্রাহকের ডেটা ছাড়া আপনি বিজনেস করতে পারছেন না। ইনফরমেশন আপনার যত বেশি রিসোর্সফুল হবেন, যত বেশি ইনফরমেশন আপনার কাছে থাকবে, আপনি অত বেশি এখানে রিচ, তো এই ইনফরমেশনগুলো যখন আপনি রাখবেন, তখন অবশ্যই প্রথম কাজ হবে আপনার ইথিক্স রক্ষা করা, এবং ইথিক্স রক্ষা করে আপনার কাস্টমারের যেই প্রাইভেসি সেটা রক্ষা করা। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে কারো কোনো সমস্যা আছে? এই 5টা প্রিন্সিপালের মধ্যে এই 5টা প্রিন্সিপাল অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা যখন আপনারা লিখবেন তখন অবশ্যই সাথে উদাহরণ দিয়ে লিখবেন, ঠিক আছে? এই আপনি ডেফিনিশন করলেন এবং আমি কি সাথে কিছু উদাহরণ দিয়েছি না? চেষ্টা করবেন নিজের মতো করে এভাবে কিছু উদাহরণ তৈরি করার, ঠিক আছে? এবার আসেন 6 CS অফ অনলাইন সার্ভিস, এটাও মার্ক করেন। আচ্ছা, 6 CS বলতে এখানে 6টা সি। 6টা সি ফর কি বুঝিয়েছে দেখেন। প্রথমটা হচ্ছে কন্টেন্ট। প্রথমটা কি? কন্টেন্ট, কোয়ালিটি ইনফরমেশন দ্যাট অ্যাট্রাক্টস এন্ড রিটেইনস ইউজার্স। একটা एग्जांपल দিয়েছে দেখেন, এডুকেশনাল রিসোর্সেস অন লার্নিং প্ল্যাটফর্ম। আপনারা যখন লার্নিং প্ল্যাটফর্মগুলো দেখেন, আপনারা ওই যে বিভিন্ন পিডিএফ ডাউনলোড করার জন্য কোথায় যান বলেন তো? অনলাইনে কোথায় আপনারা এই পিডিএফ গুলো বেশি পান? scribe.com নামে একটা ওয়েবসাইট আছে না, যেখানে কিন্তু অনেক পিডিএফ পাওয়া যায়। ধরেন এরকম কন্টেন্ট যারা রাখে, তারা কি করে? কন্টেন্টগুলো অনেক বেশি রিসোর্সফুল রাখার ট্রাই করে, এবং তাদের কন্টেন্টের থাম্বনেইল বলা হয়, থাম্বনেইলটা যত বেশি সুন্দর হয়, যত বেশি অ্যাট্রাকটিভ হয়, আমরা কিন্তু তত বেশি মনে করি যে সেখানে মনে হয় অনেক ডেটা থাকবে। দেখবেন আপনি কোন একটা বইয়ের পিডিএফ ডাউনলোড করবেন, তো তখন ওর থাম্বনেইলটা এমন ভাবে করা হয় যে ওই বইয়ের লেখককে, কোন লেখকের থেকে নিয়েছে, এবং খুব সুন্দর করে ওখানে বুঝিয়ে দেয় যে আপনি এই পিডিএফটা ডাউনলোড করলে ওই চ্যাপ্টারটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। সো আপনি যত বেশি কন্টেন্টে আপনি মানুষকে অ্যাট্রাক্ট করতে পারবেন, আপনার কিন্তু বিজনেসটা তত বেশি ভালো হবে, ঠিক আছে? এবার দেখেন কমিউনিটি। সি ফর কমিউনিটি, ফোস্টারিং ইউজার্স ইন্টারঅ্যাকশনস এন্ড এনগেজমেন্ট। एग्जांपल দিয়েছে দেখেন, সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক কানেক্টিং ইউজার্স। কমিউনিটি বলতে একটা ইউজার্স প্যানেল তৈরি করা। যেমন ফেসবুকের কথা চিন্তা করেন, ফেসবুক কি করে? মূলত একটা কমিউনিটি তৈরি করে। সোশ্যাল মিডিয়া, ফেসবুক একটা সোশ্যাল মিডিয়া। আপনি যেমন সোসাইটিতে সবার সাথে কথা বলেন, আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সবার সাথে একটা যোগাযোগ থাকে, সোশ্যাল মিডিয়া তার থেকেও বড় একটা মাধ্যম, যেখানে অনেক কমিউনিটি আছে। সোশ্যাল মিডিয়াতে দেখবেন কমিউনিটির কোনো অভাব নাই। ইভেন এখন মনে হয় মেসেঞ্জারে না ফেসবুকে যেন একটা অপশন আছে কমিউনিটি নামে, তাই না? এটা কোথায়? এটা কি হোয়াটসঅ্যাপে নাকি মেসেঞ্জারে? মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে আছে। আচ্ছা, কমিউনিটি নামে আলাদাই ওদের একটা এখন অপশন করেছে। সো ওখানে মেবি হচ্ছে বিভিন্ন যে গ্রুপগুলো থাকে, সেই গ্রুপগুলো ওখানে শো করে। তো এই সি4 বুঝিয়েছে কমিউনিটি, যে আপনার একজনের প্রতি আরেকজনের যে ইন্টারঅ্যাকশন, এনগেজমেন্ট, এগুলো বাড়ানো। এটা কার মাধ্যমে বাড়ানো যায়? অনলাইন বিজনেসের মাধ্যমে খুব সহজে বাড়ানো যায়। আপনি কিন্তু চাইলে আপনার কাস্টমারের সাথে, সাপ্লায়ারের সাথে, আপনার হচ্ছে সেলার, বায়ার, মানে যারা যে পক্ষ আছে প্রত্যেকটা স্টেক হোল্ডারের সাথে খুব সহজে কানেকশন এখানে রাখতে পারেন, ঠিক আছে? কানেক্টিভিটি তৈরি করতে পারেন। এবার দেখেন সি ফর কমার্স। কমার্স মানে তো বুঝেন, কমার্স মানে কি বলেন তো? সহজ কথাই কি? বাইং এন্ড সেলিং। বাইং এন্ড সেলিং, একদম সহজ কথা হচ্ছে বাইং এন্ড সেলিং, বাণিজ্য। আচ্ছা, কি বলেছে দেখেন, enabling transactions and revenue generations। আপনি ট্রানজাকশন করবেন, রেভিনিউ পাবেন। ট্রানজাকশন করলেন মানে কি? আপনি সেল করলেন, রেভিনিউ আর্ন করলেন, সেল করার মাধ্যমে রেভিনিউ আর্ন করলেন। এই অনলাইন সার্ভিসে আপনি মূলত একটা ব্যবসায়ের মূল ফোকাস পয়েন্ট কি থাকে বলেন তো? প্রফিট। একটা ব্যবসা মানুষ কেন করে?
প্রফিট মেকিং এর জন্য। তার প্রথম পারপাসটাই থাকে প্রফিট মেকিং। সো আপনি এখানে কি করছেন, কমার্সের মাধ্যমে ট্রানজাকশন করছেন এবং একটা রেভিনিউ জেনারেট করছেন। দেখেন एग्जांपले বলেছি ই-কমার্স সাইটস লাইক অ্যামাজন। অ্যামাজন থেকে আপনারা সবাই প্রোডাক্ট কেনেন, তাই না? অ্যামাজনে কি করেন, অর্ডার করেন, তারা প্রোডাক্টটা পৌঁছে দেয়, আপনি হয় আগে পেমেন্ট করেন না হয় পরে পেমেন্ট করেন, দুইটার একটা অপশন আপনি বেছে নেন। তাহলে এইরকম amazon.com এর মতো হাজার হাজার কিন্তু আমাদের অনলাইন সার্ভিস দিচ্ছে। সো তাদের মূল জিনিসটা কি, তারা ট্রানজাকশন করছে, ট্রানজাকশনের বিনিময়ে আপনি পেমেন্ট করছেন, তারা রেভিনিউ অর্জন করছে। বুঝতে পেরেছেন? 4 নম্বরটা দেখেন কনটেক্সট। 4 নম্বরটা কি, কনটেক্সট, প্রোভাইডিং পার্সোনালাইজড এন্ড রিলেভেন্ট এক্সপেরিয়েন্স। एग्जांपल দেখেন স্ট্রিমিং সার্ভিস উইথ টেইলরড রিকমেন্ডেশনস। আচ্ছা, অনলাইন বিজনেসে কি হয় বলেন তো, একটা পেজে গিয়ে আপনি কিন্তু চাইলে রিভিউ দিতে পারেন, আপনার রিভিউটা কিন্তু সবাই দেখতে পারে। ধরেন আমি ট্র্যাডিশনাল একটা বিজনেসম্যান, এখন কি হলো, আমি যখন ট্র্যাডিশনালি সেল করব, আমার কাস্টমার যদি কোনো কমপ্লেইন জানায়, সেই কমপ্লেইনটা শুধু কে দেখতে পারবে, আমি দেখতে পারবো। বা আমাকে এসে বললো যে আমার প্রোডাক্ট ভালো না, তখন কিন্তু শুধু আমি এটা জানবো, অন্য কেউ জানছে না। অন্য কেউ কিন্তু কিনে ঠিকই আবার ঠকে যাচ্ছে। কিন্তু অনলাইন বিজনেসটা কিরকম হয়, অনলাইন বিজনেসটা মূলত আপনি ওই প্রোডাক্ট সেল করলেন, সেল করার পর আপনার ভালো লেগেছে, আপনি খুব সুন্দর করে ওই পেজে গিয়ে একটা রিভিউ দিয়ে দিতে পারেন, বা পেজের কমেন্ট বক্স কিন্তু ওপেন থাকে, আপনি খুব সুন্দর করে গিয়ে ওখানে একটা ভালো রিভিউ দিয়ে দিতে পারেন। আপনার রিভিউ দেখে আরো 5টা মানুষ এই প্রোডাক্টটা কিনবে। আবার ধরেন আপনার প্রোডাক্টটা ভালো লাগে, তখন আপনি কি করলেন, পেজে গিয়ে একটা ব্যাড রিভিউ দিয়ে দিলেন। আবার ধরেন কোনো একজন ইন্ডিভিজুয়াল, সে হচ্ছে আপনি যে প্রোডাক্টটা কিনেছেন সেই প্রোডাক্টটাই কেনার জন্য অর্ডার করেছে, বা ধরেন প্রাইস জিজ্ঞেস করেছে। এখন আপনি কি করলেন, আপনার খুব রাগ হয়েছে যে ওই প্রোডাক্ট ভালো হয়নি, আপনাকে ঠিক টাইমে দেওয়া হয়নি, বা হচ্ছে কোয়ালিটিফুল প্রোডাক্ট দেয়নি। তখন আপনার খুব চিন্তা লাগলো, আপনি কি করলেন, গিয়ে ওই কমেন্ট সেকশনের মধ্যে আবার আপনি লিখে দিলেন যে এই প্রোডাক্ট কেনার কোনো প্রয়োজন নেই, বা এই পেজ থেকে আপনারা প্রোডাক্ট নেবেন না। তারা কি করে, টাইমলি ডেলিভারি করেন। এরকম অনেক কিন্তু দেখা যায়। এই যে টাইমলি ডেলিভারি না দেওয়ার ফলে অনেকেই কিন্তু কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে, সো ওটা দেখে আরো 5 জন মানুষ কি ডিসকারেজ হয়। তাহলে এই যে জায়গাটা, অনলাইনটা মূলত কি কনটেক্সট নির্ভর, এখানে রিকমেন্ডেশন থাকে, এখানে আপনার একটা রিকমেন্ডেশন অনেক কিছু বহন করে। আপনার একটা রিকমেন্ডেশন এখানে অনেক কিছু, আপনার একটা রিকমেন্ডেশনের জন্য একটা কাস্টমার বাড়ছে, না হয় 10টা কাস্টমার কমছে, ঠিক আছে? তারপর দেখেন কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন বলতে কি বুঝেন, আপনি একটা ড্রেস নেবেন, একটা রেডিমেড ড্রেস আপনি নিয়ে আসলেন, সেটা কি কাস্টমাইজেশন? নো। ধরেন আপনি ওই পেজে গিয়ে বললেন যে, আসলে ওই পেজে গিয়ে বললেন যে আমার ড্রেস লাগবে, আমার ড্রেসের হাতাটা এরকম হবে, ডিজাইনটা এরকম হবে, বা নেক পোরশনে এই ডিজাইন হবে, এরকম করে আপনি কি করলেন, তাকে গাইড করলেন যে আপনি এরকম এরকম চান, এবং সে কি করলো, আপনার সেই গাইডিংস অনুযায়ী আপনাকে ড্রেসটা মেক করে দিল। দ্যাট মিন্স কাস্টমাইজেশন। আপনি যে রেস্টুরেন্টে যান, রেস্টুরেন্টে গিয়ে কি বলেন, তাদের কিন্তু হাফ প্রোডাক্ট তৈরি করা থাকে। রেস্টুরেন্টে কি করে বলেন তো, একসাথে কি ওরা সব রান্না করে রাখে না, কারণ আপনি তো একসাথে কাস্টমার আসেন, অনেক সময় দেখবেন কি কোনো একদিন খুব চাপ পড়ছে, আবার দেখবেন কোনো একটা বেলাতে অনেক বেশি কাস্টমার, আবার কোনো বেলাতে একদম নাই। তো ওরা কি করে, একটা গেসিং করে হাফ বয়েল করে রাখে সবকিছু, বেশিরভাগ সময় হাফ বয়েল করে রাখে। তো যখন কেউ মানে আপনার হচ্ছে অর্ডার দিয়ে থাকে, তখন কারণ হাফ বয়েলটা কিন্তু তারা ফ্রিজিং করতে পারে বা সংরক্ষণ করতে পারে, তখন ওটাকে বাকি রান্নাটুকু করে দিয়ে আপনার সামনে নিয়ে আসে। এই যে আপনারা পাস্তা খান, পাস্তাটা কি করা হয়, আগে কিন্তু হাফ সিদ্ধ করে রাখা হয়, একদম হাফ সিদ্ধ করে রাখা হয়, কারণ আপনাকে যদি ওখানে বসে পুরোটা প্রসেসিং করে দেয়, আপনি কতক্ষণ বসবেন, বসবেন না। তো ওরা কি করে, হাফ সিদ্ধ পাস্তাটাকে আবার দেখবেন ওই পাস্তার মধ্যে যা যা ইউজ করবে সেগুলো হাফ সিদ্ধ করা থাকে, তখন ওই দুটোকে মিক্স করে তারা সুন্দর করে একটা রান্না করে আপনার সামনে দিয়ে যায়। এটাকেই বলে কাস্টমাইজেশন। আপনি বললেন যে আপনি ঝাল কম খাবেন, আপনার হচ্ছে স্পাইসি খুব একটা পছন্দ না, স্পাইসি কমিয়ে দিবেন। আবার বললেন যে আপনি হচ্ছে বারবিকিউ সস খাবেন, আরেকজন হচ্ছে বারবিকিউ সস খাবেন, অন্য একটা খাবেন। এই যে আপনার পছন্দ করার একটা ফ্লেক্সিবিলিটি রাখছে এবং আপনি সেটা দিচ্ছেন, সেই অনুযায়ী আপনাকে প্রোডাক্টটা তারা দিচ্ছে, এটাই কিন্তু কাস্টমাইজেশন। তাহলে সি ফর কি, কাস্টমাইজেশন। ওকে, এবার দেখেন কমিউনিকেশন, ইফেক্টিভ ইন্টারঅ্যাকশন বিটুইন দ্য সার্ভিস এন্ড ইউজার্স। এক্সাম্পল দেখেন, চ্যাটবটস ফর ইনস্ট্যান্ট কাস্টমার সাপোর্ট। কি বলেছিলাম যে আপনাদের যখন অনলাইন বিজনেসগুলো কেউ করে, তখন কাস্টমারদের সাজেশন কিন্তু নেয়, ঠিক আছে, কাস্টমারদের সাপোর্ট নেয়, এবং হচ্ছে তাদের সাথে একটা চ্যাটবট তৈরি করা হয়, যেখানে তারা চাইলে তাদের কমপ্লেইনগুলো দিতে পারে, তাদের কোনো যদি রিকমেন্ডেশন থাকে সেই রিকমেন্ডেশন দিতে পারে,
বা তাদের সাথে পার্সোনাল যোগাযোগ করার যদি কোনো ইস্যু থাকে সেটাও করতে পারে। ঠিক আছে, সো এই যে ব্যাপারগুলো যে ওখানে একটা কমিউনিটি তৈরি হয় এবং ওখানে মূল জিনিসটাই থাকে কমিউনিকেশন। আপনি খুব সহজে চাইলেই কি তাদের সাথে কমিউনিকেশন করতে পারছেন, তারা চাইলেই আপনার সাথে কমিউনিকেশন করতে পারছে, তাদের যে সাপ্লায়ার, তাদের যে বায়ার এবং আদার্স যত পক্ষ আছে তারা পেমেন্ট করছে সেখানে একটা পক্ষ, প্রত্যেকের সাথে খুব সহজে যোগাযোগটা করতে পারে, তাদের কমিউনিকেশন বিল্ড আপ করতে পারে। তাহলে এখানে যে 6টা সি, কন্টেন্ট, কমিউনিটি, কমার্স, কনটেক্সট, কাস্টমাইজেশন, কমিউনিকেশন, এগুলোর মধ্যে কারো কোনো সমস্যা আছে? বুঝতে পারেননি এমন কোনো টপিক আছে? বুঝতে না পারলে বলেন, আমি বুঝিয়ে দিচ্ছি। আপনারা যখন লিখবেন অবশ্যই উদাহরণ দিয়ে লিখবেন, এক্সাম্পল দিয়ে লিখবেন, মিনিমাম একটা করে এক্সাম্পল দিবেন। যদি সেটা 10 মার্কের কোশ্চেন হয় অবশ্যই এক্সাম্পল দিয়ে লিখবেন। ঠিক আছে? আচ্ছা, এখানে মেবি এই পর্যন্তই শেষ। হ্যাঁ, এই চ্যাপ্টার এখানেই ক্লোজ। কি পড়লাম এখানে? প্রাইভেসি প্রোটেকশন কাকে বলে, আর কি বললাম? প্রিন্সিপালস অফ প্রাইভেসি প্রোটেকশন। থার্ড ওয়ান 6C ফর প্রাইভেসি প্রোটেকশন। ব্যাস, এখানে কমপ্লিট। তাহলে আপনাদের সিলেবাস শেষ।